গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। যারা 50তম বিসিএস লিখিত বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্নগুলো দেখেছেন তারা নিঃসন্দেহে আমার সঙ্গে একমত পোষণ করবেন যে প্রথাগত শুধুমাত্র কিছু রেফারেন্স বই, শুধুমাত্র ডাটা, শুধুমাত্র কোটেশন, শুধুমাত্র কিছু বিগত বছরের প্রশ্ন মুখস্থ করে গেলেই পরীক্ষায় আসলে ভালো নম্বর পাওয়া আর সম্ভব নয়, আর বিসিএস ক্যাডার হওয়াই সম্ভব নয়। তাহলে আসলে আমাদের কেমন করে পড়া উচিত সেটা আমরা আজকে চিন্তা করব 50তম বিসিএস লিখিত বাংলাদেশ বিষয়াবলী প্রশ্নগুলোর যথাযথ বিশ্লেষণ করার মাধ্যমে। আপনারা যদি একটু ওয়েবসাইটে সার্চ দেন তাহলে দেখবেন যে এই প্রশ্নটিতে যে ক্রিটিক্যাল কিছু প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো যদি যথাযথভাবে কেউ ওই সময়ের মধ্যে ভালোভাবে উত্তর করতে চায় তাহলে তাকে অবশ্যই এলিমেন্টারি ওই বিষয়ক নলেজ লাগবে, অর্থাৎ রেফারেন্স বই পড়তে হবে। পাশাপাশি তাকে ওই বিষয়ে সর্বশেষ বাংলাদেশের কি অবস্থা, অর্থাৎ আপডেটেড সিচুয়েশন, সেই সিচুয়েশন সম্পর্কেও জ্ঞান রাখতে হবে। যেমন একটি প্রশ্ন এসছে যে বাংলাদেশের নাগরিকরা তাদের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারগুলো পাওয়ার ক্ষেত্রে আসলে কোন কোন সমস্যাগুলোর সম্মুখীন হন এবং এই সমস্যাগুলো কিভাবে নিরসন করা যায়। তাহলে এই প্রশ্নটাই যদি আমি একটু চিন্তা করি, দেখুন মৌলিক অধিকার কি, মানবাধিকার কি, মৌলিক অধিকার মানবাধিকারের মধ্যে পার্থক্য কি, এই বিষয়গুলো হলো কনসেপচুয়াল বিষয়। তো এই কনসেপচুয়াল বিষয়গুলো আপনার রেফারেন্স বই পড়ে খুব সহজেই জানা যায়, সমস্যা নেই। কিন্তু যখন আবার প্রশ্নটা আরেকটু ডিপে যে জিজ্ঞেস করছে যে এই মৌলিক অধিকার গুলো পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে, এটা অ্যাপ্লাইড হয়ে যায়। অর্থাৎ আপনাকে থিওরি থেকে, এলিমেন্টারি নলেজ থেকে আপনাকে বের হয়ে প্র্যাকটিক্যালের দিকেও যাইতে হবে, ওটাকে লিঙ্ক করতে হবে বাস্তবতার সাথে। তাহলে আমরা ওই জিনিসটাকে যদি লিঙ্ক করতে চাই তাহলে কিন্তু রেফারেন্স বইয়ের সঙ্গে আপনার কি করতে হবে, নিয়মিত পত্রিকা পড়তে হবে। পত্রিকার মধ্যে কিন্তু এই বিষয়গুলো, নাগরিক অধিকার, নাগরিক সচেতনতা, নাগরিক কি পাচ্ছে না, নাগরিকের কি কর্তব্য আছে রাষ্ট্রের প্রতি, এগুলো নিয়ে কিন্তু পত্রিকায় ভালো ভালো কলাম লেখা হয়। তার মানে এই কলাম প্লাস আপনার এই যে রেফারেন্স বই, এই দুইটা মিলিয়ে যদি আপনি মিক্স করে আপনার প্রিপারেশন স্ট্র্যাটেজি করেন তাহলে সামনের বিসিএসগুলোতে আপনি ভালো করতে পারবেন। আরো দুই একটা ছোটখাটো উদাহরণ দেই। যেমন প্রশ্ন এসছে যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্ব এবং প্রজাতন্ত্রের কর্মচারীদের সম্পর্কের আদর্শগত রূপরেখা কেমন হবে। আপনি নিজেই চিন্তা করে দেখুন, যারা মাননীয় সংসদ সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী মহোদয়, অনেক প্রতিমন্ত্রী, হ্যাঁ এনারা আছেন, তারা রাষ্ট্র পরিচালনা করেন এবং তাদের সঙ্গে সরকারের অন্যান্য যে 3টি অর্গান আছে সেই অর্গানগুলোতে আপনার যারা সরকারি কর্মচারী তারাও কিন্তু একসঙ্গে মিলে একটা কমন গোলে কাজ করে, তাই না? তো তাদের এই যে দুইটি দল, দুইটি অংশ, দুটা মিলে একত্রে কিন্তু সরকার, তাই না? পার্টিসিপেটরি গভর্নেন্স যদি আমরা চিন্তা করতে চাই তাহলে এই দুইয়ের মধ্যে মিথস্ক্রিয়াটা কেমন হবে, কেমন হলে রাষ্ট্র কাঠামো ঠিক মতো চলবে, রাষ্ট্র ব্যবস্থা ঠিক মতো চলবে। তো এই বিষয়গুলো হাইলি অ্যাপ্লাইড, এগুলো আপনি গাইড বইয়ের মধ্যে পাবেন না, রেফারেন্স বইয়ের মধ্যে পাবেন, ঠিক আছে? গভর্নেন্সের রেফারেন্স বইগুলোর মধ্যে পাবেন। তাহলে দেখুন আপনার সেটার সাথে বর্তমান যে বর্তমান সরকার কিভাবে নিজের গভর্নেন্স প্ল্যানিং করছে, কিভাবে সামনের পরিকল্পনাগুলো আসতেছে, তো এটার সাথে রাজনৈতিক সত্তা এবং ইমপ্লিমেন্টিং এজেন্সি হিসেবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাজের মধ্যে যে সমন্বয় সেটা কিভাবে হচ্ছে, সেই ডিনামিক্সটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। তাই রিটেনে এই জিনিসগুলো নিয়ে আসতে গেলে আপনাকে পত্রিকা পড়তে হবে, প্লাস আপনাকে বেসিক্স যে বুকসগুলো আছে সেই বেসিক বুকগুলো, মানে অর্থাৎ রেফারেন্স বইগুলো আপনাকে পড়তে হবে। আবার 50তম বিসিএস বাংলাদেশ বিষয়ে বিষয়াবলীতে আপনার আরেকটি প্রশ্ন এসছে যে পরিবেশের অবক্ষয় এবং দূষণ রোধে বাংলাদেশ সরকার কি কি আইন, বিধান, প্রবিধান এবং পলিসি গ্রহণ করেছে এবং এগুলো কতটুকু কার্যকর হচ্ছে, বা এগুলোর প্রাসঙ্গিকতা বা এগুলোর অ্যাপ্লিকেবিলিটি মানে ব্যবহারযোগ্যতা, প্রয়োগগুলো সম্পর্কে আপনার মতামত দিন বা মূল্যায়ন করুন। তা আপনি চিন্তা করে দেখেন যে শুধু পরিবেশগত না, আরো অনেকগুলো পলিসি কিন্তু আমাদের আছে। আমাদের এডুকেশনাল পলিসি আছে, আমাদের এগ্রিকালচারাল পলিসি আছে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসি আছে, আমাদের এক্সপোর্ট পলিসিও ইভেন আছে। তো সরকারের যে বিভিন্ন পলিসি, এই পলিসিগুলো থেকে সম্যক জ্ঞান না থাকলে তো এই প্রশ্নের উত্তর করা যাবে না। আপনি যদি গাইড বই নির্ভর হন, আপনি যদি শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট চিন্তা করেন তাহলে হবে না। এই পলিসিগুলো অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাদের কি প্রোজ অ্যান্ড কনস আছে,
আমাদের অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা কতটা সফল হচ্ছি, এটাও তো একটা বিষয়। তো এই যে আপনার একটা ফাইনাল জাজমেন্ট, আপনার চিন্তা চেতনা, এটা পলিসি ওরিয়েন্টেড চিন্তা করে পলিসিটা কতটুকু আমরা বাস্তবতার নিরিখে আমরা বাস্তবায়ন করতে পারছি, সেই বিষয়গুলো কিন্তু আপনার লেখার মধ্যে উঠে আসতে হচ্ছে। তার মানে প্রথাগত গাইড বই পড়া থেকে বের হয়ে আপনাকে রেফারেন্স বই পড়তে হবে। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের জিওগ্রাফি, বাংলাদেশের পরিবেশ ব্যবস্থাপনা, বা বিশ্ব রাজনীতি, ভূ রাজনীতিতে এবং ভূ অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান, এই সমস্ত জিনিসগুলোকে একটা বেসিক কনসেপ্টস গুলো পড়ার পাশাপাশি, রেফারেন্স বইয়ের বেসিক কনসেপ্টস গুলো পড়ার পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটা হলো পত্রিকায় এই জিনিসগুলো, যা যা কলাম পাওয়া যায় সেগুলোকে ভালোভাবে পড়ে আত্মস্থ করে নিজের মতো করে নিজের একটা মতামত বা কমেন্টস দাঁড় করাতে হবে। তাহলে আপনি যদি বাংলাদেশ বিষয়াবলী 50তম বিসিএস লিখিত পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্নটা দেখেন, তাহলে আপনি বুঝতেই পারবেন যে প্রশ্ন এখন কতটা স্ট্যান্ডার্ড, কতটা অ্যানালিটিক্যাল হয়। অর্থাৎ শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট থাকলেই হবে না, সেই কনসেপ্টটাকে অ্যাপ্লাইও করতে হবে। সেই বাস্তবতার নিরিখেই আমি আপনাদেরকে কিছু রেফারেন্স বই সাজেস্ট করছি। আপনারা যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে আছেন, তাহলে আপনারা টার্গেট করবেন যে প্রতি মাসে অ্যাটলিস্ট একটা করে রেফারেন্স বই আপনি পড়বেন। আর বেশি যদি সময় থাকে 2 মাস ধরে নিতে পারেন, 2 মাসে একটা করে রেফারেন্স বই পড়বেন। তাহলে আমার বছরে কিন্তু দেখেন আপনি 12 মাসে 12টা বই পড়তে পারবেন। যদি আর একটু বেশি সময় নিয়ে পড়তে চান তাহলে 2 মাসে একটা বই, তাহলে আপনার 1 বছরে 6টা করে বই পড়া হবে। আপনি যদি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার 4টা ইয়ারকে টার্গেট করেন, তাহলে আপনার 6টা করে বই যদি আপনি 1 বছরে পড়েন তাহলে 24টা বই পড়া হবে। এখন এই বইগুলো পড়ার ক্ষেত্রে যদি আপনার বিশেষ ওরিয়েন্টেড চিন্তা ভাবনা থাকে, বিশেষ ক্যাডারই হইতে চান, সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব একটু সিলেক্টিভ ওয়েতে বইগুলো পড়ার। তাহলে হ্যাভ হ্যাজার্ড হবে না। তাহলে আপনার কি হবে, এই এখন যে প্রেজেন্ট কনটেক্সট তার সঙ্গে প্লাস প্রশ্নের যে প্যাটার্ন তার সঙ্গে প্লাস যে পত্রিকা পড়ছেন এটার সঙ্গে অ্যালাইন করে, এই যে আমি এখন 30টা বইয়ের কথা বলছি, 30টা বই যদি আপনি আগামী 3-4 বছরে পড়ে ফেলেন দীর্ঘমেয়াদী প্রস্তুতির জন্য, তাহলে দেখবেন যে আপনি অন্য সবার থেকে কনসেপচুয়ালি অনেক এগিয়ে গেছেন এবং আপনার লেখনীটা হবে অনেক বেশি সৃজনশীল, অনেক বেশি গ্রহণযোগ্য বিসিএস ক্যাডার হওয়ার জন্য। তাহলে আমরা সময় নষ্ট করে না করে আমরা সেই বইগুলো কি কি আমরা একটু দেখে নিই। আমি বইয়ের লিস্ট সুন্দর করে ছবি তুলে আমার এই ভিডিওর কমেন্টে দিয়ে দেব। এখন আমি শুধু বইগুলোর নাম একটু বলে নিই। আপনারা তারেক শামসুর রহমানের বিশ্ব রাজনীতির 100 বছর, এই বইটা পড়বেন, খুবই বেসিক বই। ঠিক আছে, আপনারা প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর স্নায়ুযুদ্ধ পর্যন্ত পুরো সময়ের যে জিও পলিটিক্স, হ্যাঁ, ভূ রাজনীতি, এটা খুব সুন্দর করে এই বইয়ে আছে। এটা খুবই বেসিক বই, এটা পড়তে হবে। আপনারা পড়বেন টিম মার্শালের প্রিজনার্স অফ জিওগ্রাফি। ঠিক আছে, জিওগ্রাফি কিন্তু একটা দেশের ফরেন পলিসি থেকে শুরু করে বিশ্ব রাজনীতিতে যে অবস্থান এটা ডিফাইন করে দেয়। ডেফিনেটলি উই কান্ট ইগনোর আওয়ার নেইবার্স, এটা খুবই ট্রু একটা কথা। এবং বাংলাদেশও তার যে অবস্থান দক্ষিণ এশিয়ায় এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোর সাথে তার যে ফরেন পলিসি, এটা অনেকাংশে নির্ভর করে বাংলাদেশের জিওগ্রাফির উপর। বাংলাদেশে আমাদের যে ভূকৌশলগত অবস্থান সেটা অনুযায়ী আমরা কিন্তু রিয়্যাক্ট করি যে কোনো ইভেন্টে। তো যাই হোক, আরেকটা বই পড়বেন দি অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স, লিখেছেন মোহাম্মদ মিরাজ মিয়া। আপনার যদি এই 3টা বইয়ের পাশাপাশি আরেকটি বই পড়বেন, সেটি হলো হারুন রশিদের লেখা বাংলাদেশ ফরেন পলিসি, রিয়ালিটিস, প্রায়োরিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস। তাহলে বিশ্ব রাজনীতি, ভূ রাজনীতির জন্য এই যে আমি 4টা বইয়ের কথা বললাম, এই 4টা বই খুবই এলিমেন্টারি। 4টা বই আপনারা সময় নিয়ে পড়বেন। ঠিক আছে, এগুলো দিয়ে শুরু করা যেতে পারে। এরপরে আপনাদের কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কেও অনেক ভালো ধারণা থাকতেই হবে। বিশেষ করে 1905 থেকে যদি শুরু করি, 1905 থেকে 1971 এই সময়কালের যে ইতিহাস বাংলাদেশ, মানে বাংলাদেশ না, বাংলাদেশ পূর্ববর্তী ইতিহাস, সেই ইতিহাসটা আপনার খুব ভালো করে জানতে হবে। আপনারা বাংলাদেশের ইতিহাস 1905 থেকে 1971, ডক্টর আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, ওনার বইটা খুবই প্রামাণ্য, খুবই ভালো বই, ওই বইটা দেখবেন। এর পাশাপাশি আমি কিছু বইয়ের নাম বলছি এই ঘরানার, সেগুলো একটু পড়বেন। সেটি হলো বাংলাদেশ রক্ততত্ত্ব অধ্যায় 1975 থেকে 81, লিখেছেন ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, বইটা খুবই ভালো। আপনারা দ্য রেপ অফ বাংলাদেশ, অ্যান্থনি মাসকারেনহাসের লেখা, ওনার এই বইটা পড়বেন। আবার বাংলাদেশ আর লেগেসি অফ ব্লাড, বাংলাদেশ রক্তের ঋণ, অ্যান্থনি মাসকারেনহাস, এটাও লিখবেন, এটাও পড়বেন। ব্যারিস্টার আমিরুল ইসলাম, ওনার লেখা মুক্তিযুদ্ধের স্মৃতি, এই বইটা পড়বেন। সিদ্দিক সালিক, উনি লিখেছেন উইটনেস টু সারেন্ডার, নিয়াজির আত্মসমর্পণের দলিল।
এই বইগুলো হলো নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে, আপনি যদি মুক্তিযুদ্ধ পূর্ববর্তী ইতিহাস এবং মুক্তিযুদ্ধের পরে 1981 সাল পর্যন্ত যে ইতিহাস, সেই ইতিহাসটা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আপনারা বিচার বিশ্লেষণ করতে পারবেন, জানতে পারবেন। তো এই বইগুলো মোটামুটি গ্রহণযোগ্য বই, হ্যাঁ, সর্বমহলে গ্রহণযোগ্য এই বইগুলো আপনারা দেখতে পারেন। এছাড়াও আপনাকে কিন্তু বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার যে বিবর্তন, সেটা সম্পর্কে আপনার একটা সম্যক জ্ঞান থাকা অতি বাঞ্ছনীয়। আপনারা দেখবেন বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি লিখেছেন আনু মোহাম্মদ। আপনারা আকবর আলী খান, ওনার বাংলাদেশে বাজেট, অর্থনীতি ও রাজনীতি, খুবই গুরুত্বপূর্ণ একটি বই, এটা দেখবেন। উনি লিখেছেন ফয়েজ আহমদ তৈয়ব লিখেছেন চতুর্থ শিল্প বিপ্লব ও বাংলাদেশ, এই বইটা আপনারা দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ বই। আপনারা আকবর আলী খানের আজব ও জবর আজব অর্থনীতি, খুবই ব্যাখ্যা বিশ্লেষণমূলক এবং উদাহরণ দিয়ে বোঝার জন্য খুব সুন্দর একটা অর্থনীতির বই। আপনারা অমর্ত্য সেনকে চিনেন, ইকোনমিস্ট, উনি উন্নয়ন ও সক্ষমতা নামের একটা বই লিখেছেন, এই বইটাও আপনারা পড়বেন। আপনারা সংবিধানের জ্ঞানে আপনাদেরকে আলোকিত হতে হবে, সংবিধান থেকে প্রশ্ন থাকবেই, এবং এটা আমাদের নাগরিক হিসেবে কর্তব্যও বটে, ক্যাডার সার্ভিসের কর্মকর্তা হিসেবে তো বটেই, নাগরিক হিসেবেও। আপনারা বাংলাদেশের সংবিধান আরিফ খান লিখেছেন, এই বইটা দেখবেন। প্লাস এই বইটাই যথেষ্ট নয়, এই বইয়ের পাশাপাশি আরেকটি বই আপনাকে এগিয়ে রাখবে, সেটি কি? এই বইটা মোহাম্মদ আব্দুল হালিমের লেখা বই, বইটার নাম হলো সংবিধান, সাংবিধানিক আইন ও রাজনীতি, বাংলাদেশ প্রসঙ্গ। এছাড়াও আপনাকে কিন্তু সাহিত্য অংশের জন্য কিন্তু পড়াশোনা করতে হবে। তো সাহিত্যের গাইড বই পড়লেই হবে, সৌমিত্র শেখর স্যারের বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা বইটা পড়বেন, কোনো সমস্যা নেই। বাট আমি সাজেস্ট করব কিছু রেফারেন্স বইও পড়ে ফেলুন, কারণ আমি আগেই বলেছি যারা এখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে আছেন, তাদের জন্য কিন্তু এই স্ট্র্যাটেজিটা। আপনারা পড়বেন বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলমের লেখা বই, খুবই সুন্দর সহজ করে লেখা বই। আপনারা গোপাল হালদারের বাংলা সাহিত্যের রূপরেখা প্রথম ও দ্বিতীয় খণ্ড, দুইটা বই আপনারা সংগ্রহে রাখবেন। আপনারা হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি, কত নদী সরোবর, এই দুইটা বই কিনে নেবেন। এর পাশাপাশি আপনারা সাহিত্য অংশের জন্য এই এলিমেন্টারি বা মৌলিক বইগুলো পড়ার পরে আপনারা যেটা করবেন সেটা হলো পাশাপাশি বাংলাদেশের যে জিওগ্রাফিটা, এই জিওগ্রাফিটা কিন্তু ভালো করে একটু জানতে হবে। তো জিওগ্রাফির সাথে আমাদের প্রতিবেশগত অবস্থান সম্পর্কে আপনারা জানতে হবে। আপনারা বিখ্যাত পানি বিজ্ঞানী আইনুন নিশাতকে চেনেন, ওনার লেখা খুব সুন্দর সুন্দর বই আছে, ওগুলো একটু সংগ্রহ করতে পারেন। বিশেষ করে ফ্লাড প্রবলেম অ্যান্ড ম্যানেজমেন্ট ইন সাউথ এশিয়া লিখেছেন আইনুন নিশাত, অজয় দীক্ষিত, মোহাম্মদ মনিরুল কাদের মির্জা, ওনার এই বইটা আপনারা খুব সুন্দর করে পড়তে পারেন। ওখানে আপনারা বুঝতে পারবেন যে আমরা প্রতিনিয়ত, আমরা প্রতি বছরই প্রায় 3 থেকে 4 বছর পর পর তো আমরা দেখি যে বড় ধরনের বন্যা হয়। তো বন্যা ব্যবস্থাপনার জন্য আমরা কি কাজ করছি এবং কতটুকু আমরা সফল হচ্ছি এবং পুরো ম্যানেজমেন্ট সিস্টেমটা কিভাবে কাজ করে সেই বিষয়ে। এর পাশাপাশি আপনাদেরকে সরকারের বিভিন্ন পলিসি সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, এবং আমি শিওর যে আপনারা জানেন পলিসি কি, ঠিক আছে, নীতিগত অবস্থান, সরকার কি করতে চায়, what is the ideological situation and what we are aiming for। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি কি পলিসি পড়তে হবে, পলিসি কিন্তু পড়তে হবে, গুগলে সার্চ দেবেন, পিডিএফ আকারে পেয়ে যাবেন, তারপর ওখানে সুন্দর করে স্টেটমেন্টগুলো দেওয়া আছে। তো আপনারা পড়বেন ন্যাশনাল এনভায়রনমেন্ট পলিসি 2018, ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল পলিসি 2022, আপনারা পড়বেন এক্সপোর্ট পলিসি 2024 to 2027, আপনারা পড়বেন ন্যাশনাল এডুকেশন পলিসি 2010, আপনারা পড়বেন ন্যাশনাল এগ্রিকালচারাল পলিসি 2018। এছাড়াও আপনারা বাংলাদেশ ইকোনমিক রিভিউ যে বইটা আছে, অর্থনৈতিক সমীক্ষা, সেটা সর্বশেষ যেটা আছে সেটা পড়বেন। যেমন আপনি এখন ফার্স্ট ইয়ারে আছেন, আপনি এখন অর্থনৈতিক সমীক্ষা 2025 আছে সর্বশেষ, সেটা জুনের আগে আগে সাধারণত পাবলিশ হয় নতুন বছরের। তো সর্বশেষ যেটা আছে সেটাই পড়ে ফেলবেন। পরের বছর সেকেন্ড ইয়ারে উঠে থার্ড ইয়ারে, ফোর্থ ইয়ারে চলে যাচ্ছেন, তখন পরেরটা আবার কিনা আবার একটু দেখে নিলেন কি চেঞ্জেস এসছে। সো আপনি ক্রোনোলজিটা বুঝতে পারবেন যে আমাদের ইকোনমিক স্ট্যাটাস, আমাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাস আলটিমেটলি কিভাবে আপগ্রেড হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন, এবং সরকারের পদক্ষেপগুলো, সরকারের উন্নয়ন পরিকল্পনাগুলো জানতে পারবেন। যেমন এখন খাল খনন প্রকল্প সরকার অনেক গুরুত্ব দিচ্ছে, এটা সম্পর্কে বইয়ের মধ্যে সামনের বইগুলোতে পাবেন। তারপরে বৃক্ষরোপণ কর্মসূচি, তারপরে হলো আপনার
কৃষকদের জন্য কৃষি কার্ড, হ্যাঁ, সব আরো অনেকগুলো উন্নয়ন চিন্তা ভাবনা সরকারের আছে। তো সরকার কিভাবে এই জিনিসগুলো করতে যাচ্ছে, প্ল্যানিংটা কি, কি কি অ্যাপ্রোচ নেওয়া হবে, সবগুলোই বাংলাদেশ ইকোনমিক রিভিউ এই বইটাতে আপনি পেয়ে যাবেন। সো আপনারা আহ, এতক্ষণ বুঝতেই পারছেন যে আমি মোটামুটি প্রায় 30টার মতো বইয়ের কথা আপনাদেরকে বলেছি। তো আপনারা যদি এক মাসে একটা করে বই পড়ার চেষ্টা করেন তাহলে দেখা যাবে যে আগামী 2-3 বছরে আপনার পুরো জিনিসটা পড়া হয়ে যাবে। আর বই কিনে কেউ কখনো গরিব হয়নি, প্রমোদ চৌধুরীর এই কথাটা তো আপনারা জানেন। তো ব্যাপারটা হলো, বই কিনে বা পড়ে কেউ কখনোই আসলে আহ ঠকে নাই। তো আপনারা বই কিনুন অথবা কারো কাছ থেকে সংগ্রহ করুন, কিংবা লাইব্রেরিতে গিয়ে আপনারা বই পড়ে নোটস করে হ্যান্ড নোটও তৈরি করতে পারেন। বিষয়টা আপনার একান্তই নিজস্ব ব্যক্তিগত সিদ্ধান্ত যে আপনি কিভাবে পড়বেন, বাট পড়তে হবে। না পড়লে এই বেসিক জিনিসগুলো জানা যাবে না। বাট নিউ কন্টেক্সট অনুযায়ী শুধু পড়লেই হবে না, এই বইয়ের কথাবার্তাগুলো আপনার রিটেন খাতার মধ্যে আসতে হবে এবং এটার সাথে আপনার প্রেজেন্ট সিচুয়েশনকে কানেক্ট করতে হবে। তার মানে এখন আপনাকে যেটা করতে হবে, এইগুলো পড়ার সাথে সাথে আপনার কিন্তু পত্রিকা পড়তে হবে। তাহলে রেফারেন্স বই প্লাস পত্রিকা, এই দুয়ে মিলে যে জিনিসটা হবে, সেটার সঙ্গে আপনার যে নিজস্ব মতামত, আপনার নিজস্ব যে চিন্তা চেতনা, এটার সঙ্গে যদি অ্যাড করে যদি আপনি কমেন্টস লিখতে পারেন, তাহলেই দেখা যাবে যে আপনি যা কিছুই দিক না কেন আপনার মধ্যে সেই লেখনীটা তৈরি হবে এবং তখন আপনি ভালো করতে পারবেন। এবং এই রেফারেন্স বইগুলোর কথা যদি আপনি ভাবে বোর্ডেও বলতে পারেন, সেক্ষেত্রেও আপনি অনেক পজিটিভ একটা ইমেজ ক্রিয়েট করতে পারবেন যে হ্যাঁ, আপনার বই পড়ার অভ্যাসটি রয়েছে। তো পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা এভাবে করে পড়াশোনা করলে আসলেই বিসিএস ক্যাডার হওয়া কঠিন কিছু নয়। তো যেটার জন্য আপনার প্রয়োজন কঠোর অধ্যবসায়, আপনার একগুঁয়ে মনোভাব এবং যে কোনো সিচুয়েশনে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার মানসিকতা। সো আপনারা ফোকাসড থাকুন, আপনারা পড়াশোনা করুন এবং নিজেকে প্রমাণ করুন। সো আপনারা ভালো থাকবেন। আর আপনাদের জন্য একটা ভালো খবর আছে যে আমি একটা কোর্স অনগোয়িং রেখেছি, রেকর্ডেড ব্যাচ। সেই রেকর্ডেড ব্যাচে আসলে আমার যে লাইভ ক্লাসগুলো আছে, সেই লাইভ ক্লাসগুলো ওখানে রেকর্ডেড অবস্থায় আছে। আপনারা চাইলে লম্বা একটা সময় ধরে যদি একটা ভালো প্রস্তুতি নিতে চান, সেই ক্ষেত্রে নিজে নিজে বাসায় বসে এই পড়াশোনাটা করে কিভাবে একটা ভালো প্রস্তুতি নেওয়া যায়, সেটার জন্য একটা পারফেক্ট কোর্স আমি ডিজাইন করেছি। আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন। সো আপনারা ভালো থাকবেন, ফোকাস থাকুন এবং পড়াশোনা করে নিজেকে প্রমাণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।